নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। গতকালই কলকাতা পুলিশ প্রেস কনফারেন্স করে জানায় রাজারাম রেগেকে গ্রেফতার করা হয়েছে মুম্বাই থেকে। যে রাজারাম রেগে 26/11 আগে ডেভিড কোলম্যান হেডলিকে রেকি করতে সাহায্য করেছিল এবং সেই রাজারাম রেগে কলকাতায় আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মসহায়ক তাদের ফোন নাম্বার জোগাড় করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিস এলাকার রেকিও করে এই রাজারাম রেগে। আর এরপর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুললেন যে অভিষেককে খুন করার চেষ্টা করা হয়েছিল এবং তার নিশানায় শুভেন্দু অধিকারী। আর এর পাশাপাশি আদালতের কঠোর পর্যবেক্ষণ রামনবমীর অশান্তি নিয়ে, যেখানে মানুষ 8 ঘন্টার একটা উৎসব শান্তভাবে পালন করতে পারেন না, সুষ্ঠুভাবে পালন করতে পারেন না, সেখানে ভোট কি করে হবে? বহরমপুরের ভোট পেছানোর জন্য নির্বাচন কমিশনকে বলবেন, এমনটাই বলেছেন প্রধান বিচারপতি। এই সব নিয়ে আমরা আলোচনা করব আজকে আপনার রায় অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির পক্ষ থেকে শঙ্কুদেব পণ্ডা, সিপিআই এর পক্ষ থেকে সৈকত গিরি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক শুভজিৎ বাগচি এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যোগ দেবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মৃত্যুঞ্জয় পাল এবং কংগ্রেসের পক্ষ থেকে অশোক ভট্টাচার্য। আমি শুরুতে আপনাদের দেখাবো ভোটের মাঝেই অভিষেককে খুনের চেষ্টা, শুভেন্দুর বোমা মন্তব্য টেনে এনে বিস্ফোরক দাবি মমতার, জানিয়ে বিজেপি নেতাদের গলায় কটাক্ষের সুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেকি করার অভিযোগে সোমবারই মুম্বাই থেকে এক সন্দেহভাজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ধৃত রাজারাম রেগের সঙ্গে 26/11 মূল চক্রী ডেভিড কোলম্যান হেডলির নাম জড়িয়ে রয়েছে বলেও দাবি করা হয় লালবাজারের পক্ষ থেকে। এর পরদিনই অভিষেককে নিয়ে বিস্ফোরক দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চাপানুতরের সূত্রপাত গত শনিবার। সেদিন মালদা সভা থেকে বোমা ফাটার ইঙ্গিত দিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে, নিশ্চিন্ত থাকুন। 24 ঘন্টার মধ্যে শুভেন্দু বোমা মন্তব্য নিয়ে পাল্টা আক্রমণ করেন তৃণমূল নেত্রী। রবিবার বালুরঘাটের সভা থেকে তার নিজের ও অভিষেকের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করেন মমতা। এই যে বোমা টোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট, অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা। এরই মধ্যে সোমবার রাজারামের গ্রেফতারি এবং লালবাজারের বিস্ফোরক দাবিতে তোলপাড় বেঁধে যায় রাজ্য রাজনীতিতে। ইন মুম্বাই 26/11 এর টাইমে যেটা হয়েছিল তার সঙ্গে একদম প্যারালাল মিলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রেই আমরা বলছি কি এর পিছনে কিছু বড় ষড়যন্ত্র হতে পারে। এই পরিস্থিতিতে মমতার অভিযোগে নতুন করে শোরগোল। মঙ্গলবার বীরভূমের হাসনের সভা থেকে ফের নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তৃণমূল নেত্রী। দাবি করেন ভোটের মধ্যেই অভিষেককে খুনের ছক কষা হয়েছিল। নির্বাচন চলাকালীন বিজেপির এক গদ্দার বললেন বোমা ফাটাবো, আরে বোমা ফাটিয়ে মমতা ব্যানার্জির উপর রাগাও তো মেরে দেয়। অভিষেককেও তো খুন করতে গেছিলি, ধরে ফেলেছিলাম আমরা, কিভাবে করেছিলি, তার বাড়ি পর্যন্ত রেকি করেছে, ফেস টাইমে ফোন করেছে, आपका साथ बात करने चाहती हूँ বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। মমতার আক্রমণ নিয়ে বিজেপি নেতাদের গলায় অবশ্য কটাক্ষের সুর। বিজেপি চায় উনি বহুদিন বাঁচুক, উনি যদি না বাঁচেন আমরা হারাবো টাকাকে। জ্যোতিবাবু মারা গেলেন, তারপরে বামফ্রন্ট হেরে গেল, তো যারা বামফ্রন্টকে হারালো তারা তো আনন্দটা করতে পারলো না। আমরা চাই মমতা ব্যানার্জি জীবিত থাকুক, সুস্থ থাকুন এবং ওনার জীবিত অবস্থায় আমরা ওনাকে হারিয়ে দেখিয়ে দিয়ে যায় যে বিজেপির ক্ষমতাটা কতটা। বোমা ফাটার ইঙ্গিত দিলেও সেই বোমা আসলে কি তা অবশ্য স্পষ্ট করেননি শুভেন্দু। তবে অনেকেই ধরে নেন শিক্ষা নিয়োগ দুর্নীতি নিয়ে হাইকোর্টের চূড়ান্ত রায়ের দিকেই ইঙ্গিত করতে চেয়েছিলেন বিরোধী দলনেতা। তবে মমতার এদিনের বিস্ফোরক দাবি গোটা ঘটনায় নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছেন রাজ্য রাজনীতির কারবারিরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। ইতিমধ্যে মৃত্যুঞ্জয় আমাদের সঙ্গে এসে যোগ দিয়েছেন। আমি শঙ্কুর কাছে শুরুতে আসি। শঙ্কু, বিজেপির গদ্দার বলতে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিককে নিশানা করছেন, এটা বোঝার জন্য বিরাট রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন পড়ে না? দেখুন, আমি কয়েকটা বিষয় বলতে চাই যে কারোর ব্যক্তিগত সুরক্ষা
100% ঠিক থাকুক, এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমি দীর্ঘায়ু কামনা করি মাননীয় সাধারণ সম্পাদকের, রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু 2-3টে প্রশ্ন না করে পাচ্ছি না। শুভেন্দুবাবু বলেছিলেন, পরে ক্ল্যারিফিকেশনও দিয়েছিলেন যে রাজনৈতিক একটা বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে, বোমা পড়বে। তো সেই রাজনৈতিক বিস্ফোরণে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে। বেসামাল যে হয়েছে আজকের রিয়াকশন দেখে তা বোঝা যাচ্ছে, কারণ এই প্রাথমিকের যা হাইকোর্টের অর্ডার, এই বোমা মন্তব্যের সঙ্গেই তো মমতা বন্দ্যোপাধ্যায় রিলেট করছেন এই রাজারাম রেগের ঘটনাকে, এই রেকিকে। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, এর আগে উনি বোমার কাউন্টার কালী পটকা টটকা দিয়েছিলেন, কিন্তু বিষয় আমি 3-4টে প্রশ্ন রাখতে চাই আপনাদের কাছে। মুরলীধর শর্মা কালকে প্রেস কনফারেন্স আমি দেখেছি, সেই প্রেস কনফারেন্সে মোস্ট ইম্পর্টেন্ট লাইন ছিল, তিনি বলেছিলেন যে ওনার পিএ, মাননীয় সাধারণ সম্পাদকের পিএর কমপ্লেনের ভিত্তিতে তারা এই ভদ্রলোককে গ্রেপ্তার করেছেন। তো আমার বক্তব্য হচ্ছে যে ভাই, 3 দিন ধরে রেকি হলো, 4 দিন ধরে রেকি হলো, পিএ কমিউনিকেট করলো, তারপরে আপনারা জানলেন, ইমিডিয়েটলি ওনার সিকিউরিটির যিনি দায়িত্বে আছেন তাকে সাসপেন্ড করে দেওয়া উচিত, তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। রাজ্যে হচ্ছে কি, রাজ্যের মুখ্যমন্ত্রী বাড়িতে অ্যাটাক হচ্ছেন, আর তার এখনো পর্যন্ত তদন্ত রিপোর্ট বেরোলো না, কে অপরাধী ধরা পড়লো না। আজকে সাধারণ সম্পাদক আক্রান্ত হচ্ছেন, আর মুখ্যমন্ত্রী সরাসরি টার্গেট করছেন রাজনৈতিকভাবে আমাদের বিরোধী দলনেতাকে। আমি দ্বিতীয় প্রশ্ন করব, মপিয়াদি, এটা যেমন বোঝার দরকার নেই গদ্দার কাকে উনি ইন্ডিকেট করেছেন, তেমনি আমি এরকম ক্রিমিনাল সাইকোলজি জীবনে দেখিনি যে ক্রিমিনাল ফোন করে অ্যাপয়েন্টমেন্ট চাইছেন, স্যার একটু টাইম দিয়ে দিন, আপনাকে একটু গুলি করে খুন করি। তিনি সময় চাইছেন, ট্যাং 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 একটু ফোন করে যে একটু সময় পাওয়া যাবে, আমি একটু গুলি করে খুন করতে যাব, একটু যদি আপনি অনুরোধ করেন। তো ফলে চিত্রনাট্য ভালোই হয়েছে, কিন্তু কোথাও তদন্তের একই বিন্দু ছাড়া উচিত না, তদন্ত করে দেখা উচিত। আমি শুধু শেষ করব, এটা তুমি ব্যঙ্গাত্মক সুরে বলছো যে ফোন করে কেউ গুলি যে করতে যায় না। ভদ্রলোকের কথা বলছেন সেই ভদ্রলোকের হচ্ছে শিবসেনার ব্যাকগ্রাউন্ড আছে পলিটিক্যাল, আপনি খবর নিয়ে দেখুন আজকে শিবসেনা কার সাথে এত সুমধুর সম্পর্ক। যখন ফোন করেছে, যখন রেকি করেছে, কিছু একটা উদ্দেশ্য তো ছিল, রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে ওদের। তো এই সমস্ত লোকই রাজনৈতিক অ্যালায়েন্সে সব আছে ওদের সাথে, একাধিক লোক রাজনৈতিক ছলাকালায় ওদের সাথে ইনভলভ। এখন কাল বাদে পরশু অন্য কোনো তদন্তে কারোর ফোন নাম্বার চেক হলে ওই সমস্ত কানেকশন এসে যাবে, সেই জন্যই এই সমস্ত কমপ্লেন করা হচ্ছে কিনা এটা খতিয়ে দেখা দরকার। আমি একটু মৃত্যুঞ্জয়ের কাছে আসি। মৃত্যুঞ্জয়, রাজারাম রেগে ডেভিড কোলম্যান হেডলিকে 26/11 আগে রেকি করতে হেল্প করেছিল, সেই রাজারাম রেগে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে এর সঙ্গে কোটানকোট বিজেপির গদ্দারের লিঙ্ক কোথা থেকে পাওয়া যাচ্ছে? না দেখুন, মানে শঙ্কুর বক্তব্য শুনছিলাম এবং গদ্দারের বক্তব্য আপনারা শুনেছেন। মিলটা হলো যে অন্য কোন রাজনৈতিক দলের কোন রাজনৈতিক দলের যোগাযোগ আছে কিনা জানি না, বিজেপির সাথে সন্ত্রাসবাদীদের যোগাযোগ ওতপ্রোতভাবে আছে। তারিক আহমেদ মীর, আপনি জানেন কাশ্মীরে দেখা গেছিল যে মুজবুল হিজাউদ্দিনকে সরাসরি আর্ম সাপ্লাই করতো। মধ্যপ্রদেশের ধ্রুব সাক্সেনা, আইটি সেলের অমিত মালব্য তাকে চিপ করে দিয়েছিল মধ্যপ্রদেশে, ধ্রুব সাক্সেনা ISIS এর এজেন্ট। তো বিজেপির সাথে জয়পুরেও আমরা দেখেছি অমিত শাহের সাথে ছবি, তারা জঙ্গি গোষ্ঠীর সাথে সরাসরি যুক্ত। তো আমরা কথা হলো যে সিমির যদি কাউকে পাঠিয়ে থাকি, সে যদি, আমি অ্যাঙ্কারকে বলবো তাহলে ওই বলুক, যদি আমার বেলায় বলে ও আমার বলে তাহলে আমি বলছি না, তাহলে বক্তব্য হলো যে না, হুমকি তো শুধুমাত্র যেই দলে খুনি অমিত শাহ জি আছেন সেই দলে হুমকি আর অন্য কোনো দলে দেওয়ার দরকার পড়ে না। না, বলছি যে কথা হলো যে আমরা জানি, বারবার দেখতে পাচ্ছি যে বিভিন্ন সন্ত্রাসবাদীর সাথে বিজেপির সরাসরি যোগাযোগ। শুভেন্দু অধিকারী যদি এর আগেও বলেছে ডিসেম্বর মাসে পুলিশকে সরিয়ে দিন, সিপি তো এসএসইউ সুরক্ষা দেন অভিষেক বাবুকে। আচ্ছা, আমার বক্তব্য হলো পুলিশ, কিন্তু পুলিশ আজকে পুলিশকে ধন্যবাদ, ও যেটা বলছে ও জানে না, পুলিশকে ধন্যবাদ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সিকিউরিটির জন্য আজকে যে মুম্বাই থেকে ধরে নিয়ে আসা হচ্ছে একজনকে, এইটাই তো পুলিশের সাকসেস। কলকাতা আজকে কলকাতা আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট, মৃত্যুঞ্জয় প্রশ্নটা খুব নির্দিষ্ট, আমি উত্তরটাও নির্দিষ্ট চাইবো। এর সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক কিভাবে? শুভেন্দু অধিকারী তো আমি তো বললাম, আমি তো এর আগেও বলেছি যে শুভেন্দু অধিকারী হোক বা বিজেপির নেতা হোক, এদের সাথে সন্ত্রাসবাদীদের যোগাযোগ আছে, তাই আমরা বিশ্বাস করি যারা বলে বোম ফাটাবো। এর আগেও শুভেন্দু অধিকারী ডিসেম্বরে বলেছে যে আমরা দেখিয়ে দেবো। ডিসেম্বরে দেখলাম আসানসোলে একজন বাচ্চা সহ 3 জন মারা গেল। 5ই জানুয়ারি বললো আবার বোম ফাটাবো, দেখলাম মানে আবার দেখবো, দেখাবো কি হচ্ছে, বিস্ফোরণ ঘটাবো, দেখলাম আমরা সন্দেশখালীতে ঘটনা ঘটলো, সন্দেশখালী সামনে আসলো। এখনো যখন বোম ফাটাবে বলছে, আমরা বলছি এখনো যখন বোম ফাটানোর কথা বলছে, এবং তারপরেই দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে রেগিতে রাজারাম রেগে অভিযোগটা অত্যন্ত সিরিয়াস। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চক্রান্ত করা হয়েছিল, ধরে ফেলা হয়েছে, সেই জন্য সেটাকে অ্যাভয়েড করা গেছে। যখন সততার প্রতীক ফেল করে, যখন বারে বারে হাত ভাঙা পা ভাঙা ফেল হয়ে যায়, তখন এই খুনের চিত্রনাট্য, হুমকির চিত্রনাট্য ভোটের ঠিক ময়দানে সামনে আনতে হয়। আমরাও বলছি তদন্ত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এখানে বিজেপির প্রতিনিধি শঙ্কুদা বললেন না যে শিবসেনার ব্যাকগ্রাউন্ড আছে, শিবসেনার একনাথ শিন্ডে মডেলের ভয় তো আমরা পাচ্ছি। এই রাজ্যে পিসিমণি ভাইপোর মাঝখানে কারা বেড়াজাল তৈরি করে নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে, কারা একনাথ শিন্ডেদের সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে নির্বাচন লড়ছে, কারা এ রাজ্যে আরেকটা একনাথ শিন্ডে তৈরি করতে চাইছে, কেন এতদিন পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর, কয়লা দুর্নীতির তদন্ত, আজকে গত 24 ঘন্টায় এত মন্তব্য আমরা টিভির পর্দায় দেখেছি। আজ অবধি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এতগুলো চাকরি বাতিল নিয়ে কোনো মন্তব্য দেখেছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে তার একটা কোনো দুর্নীতি তদন্ত এগিয়েছে কোনো জায়গায়? প্রশ্নটা তো এই জায়গায় যে ভোটের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সাস বিজেপি, এই যে বাইনারি তৈরি করে দিতে হবে। চাকরি বাতিলের এত বড় একটা ঘটনা, তা সেখান থেকে ফোকাস সরিয়ে যাওয়ার। কলকাতা পুলিশের দক্ষতা দেখো কি সুন্দর, বোম্বে থেকে মৌপিয়াদি তারা ধরে আনতে পারছে। আমি এর আগে দেখেছিলাম নওশাদ সিদ্দিকীর আত্মীয়কে চেন্নাই থেকে এখানে একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে এই যে কিছু হলেই বাইনারি তৈরির চেষ্টা, কিছু হলেই ফোকাস সরিয়ে দেওয়া, এটা ঠিকই যে ডেফিনেটলি গতকাল সবচেয়ে বড় ঘটনা হচ্ছে 25,000-এরও বেশি চাকরি বাতিল, সেটা যথাযথ এয়ার টাইম পেয়েছে, সেটা যথাযথ চর্চার মধ্যে রয়েছে। গতকাল আপনারাও তাই নিয়ে হয়েছে। তার মানে এই না যে রাজারাম রেগের মতো একজন ব্যক্তি সে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সেই জাতীয় কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তার অফিস এবং বাড়ি রেকি করবেন, সেটা যথেষ্ট অ্যাটেনশন পাবে না। এটা অত্যন্ত সিরিয়াস বিষয়। আমি তো বলছি, সবার প্রথমেই বলছি যে ভোটের আগে এইসব ঘটনা বারবার ঘটে, মুখ্যমন্ত্রীর উপর আক্রমণের তদন্ত হওয়া উচিত। সবার আগে তো পুলিশ মন্ত্রী পদত্যাগ করা উচিত। যিনি তার পরিবারের সদস্যদের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে পারছেন না, তিনি এই রাজ্যের এতগুলো মানুষের জীবনকে কিভাবে সুনিশ্চিত করবেন? আমি বলছি যে পুলিশ বোম্বে যেতে পারে, চেন্নাই যেতে পারে, কাশ্মীর যেতে পারে, সেই পুলিশ এই রাজ্যে একের পর এক নারী নির্যাতনের ঘটনা, চাকরি চুরির ঘটনা কেন গ্রেফতার করতে পারে না? অশোকদা, ব্যাপারটা হচ্ছে যে परिंदा भी ओढ़ नहीं सकते, মানে এতটাই নিরাপত্তা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা সবাই জানি। সেখানে দাঁড়িয়ে এইরকম যে ঘটনাটা ভয়ঙ্করতম অভিযোগ, এই অভিযোগ যদি সামনে এসে থাকে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হচ্ছে ইত্যাদি নেওয়া হচ্ছে, একটা জিনিস তো এর থেকে প্রমাণ হয় যে ইন্টেলিজেন্স ফেলিওরের কারণেই তো ব্যাপারটা এত দূর গড়াতে পারলো। আর একটা কথা হচ্ছে যে সত্যি তো বোম্বে, দিল্লি, কাশ্মীর, কন্যাকুমারী যেখান থেকে পারছে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসছে এবং সেটাই স্বাভাবিক, এটাই আমরা আশা করি এই রাজ্যের পুলিশের কাছ থেকে। কিন্তু সন্দেশখালী থেকে মাত্র কত কিলোমিটার দূরে শাহজাহান আত্মগোপন করেছিল, তাকে গ্রেপ্তার করতে এত সময় লেগে গেল। বাঙালির দুর্ভাগ্যের জায়গাটা এটাই। ভোট এসেছে, বোঝা যাচ্ছে আসল জায়গা থেকে চোখ ঘুরিয়ে দিতে হবে, এর বাইরে আর অন্য কোনো কিছু নয়। আমি শুভজিৎদার কাছে আসি। শুভজিৎদা, গতকাল কলকাতা পুলিশের এই প্রেস কনফারেন্স, রাজারাম রেগের মতো একজনের যার ব্যাকগ্রাউন্ড, তার গ্রেফতারি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস বাড়ি সেখানে সে রেকি করেছিল বলে কলকাতা পুলিশ জানালো, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার আপ্তসহায়কের ফোন নাম্বার করে সে যোগাযোগের চেষ্টা করে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? দেখুন, এটার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে যে ইভেন্ট, অর্থাৎ একজনকে ধরা হয়েছে এবং তিনি যা করেছেন সেটা তদন্ত সাপেক্ষ, হয়তো জানা যাবে, হয়তো নির্বাচনের পরে জানা যাবে। এখন এর আরেকটা দিক আছে, সেটা হচ্ছে নির্বাচনটা চলছে। নির্বাচন শুরু হওয়ার আগে থেকে যতদিন না ফল ঘোষণা হয়, তখন নানা বিষয়, যাই ঘটনা ঘটে, তাকেই সমস্ত রাজনৈতিক দল একটা ইস্যু হিসেবে সামনে নিয়ে আসতে চায়, পরিকল্পিতভাবে, এবং কখনো হয়তো অতটা পরিকল্পনা থাকেও না। এখন যেমন কালকে যখন এই ঘটনাটা ঘটলো, তখন আমরা দেখলাম যে যে তৃণমূল কংগ্রেসের যে নেটওয়ার্কগুলি, তখন তারা এটাকে 26/11 সঙ্গে তুলনা করলো, এখনো করা হচ্ছে ইত্যাদি। এখন ওই যে বললাম যে সবাই ছোট বড় মাঝারি নানান ইস্যু তুলে ধরতে চায়। বিজেপিও করেছে, তারা রাম মন্দিরের বিষয়টিকে ইস্যু হিসেবে আনতে পেরেছে। তাদেরই প্রচার মাধ্যমের একজন কর্তা গতকাল টুইট করে বলেছেন যে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে রাম মন্দির যদি করা হতো তাহলে তার একটা ওয়েভ তৈরি হতো, বড় ইস্যু হতো, কিন্তু সেটা হয়ে ওঠেনি। ঠিক তেমনই আমার মনে, বা ধরুন এই যে সংশোধিত নাগরিকত্ব আইন, সেটা একটা বড় ইস্যু হয়ে উঠতে পারতো, কিন্তু হয়নি। এরকম তারা সবাই সবকিছু চেষ্টা করেন ইস্যু তৈরি করার, এবং এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই, এটা সব দেশেই হয়।
এমনই আমার মনে হয়েছে যে এই ঘটনাটিকে দেখে, যেটা একটা ঘটনা, এটা একটা ইভেন্ট, সেটা হয়তো ঘটেছে, কি হয়েছে আমরা জানি না, জানতে পারবো, কিন্তু এটাকে ইস্যু হিসেবে সামনে নিয়ে আসার যে চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছে, আপনি নিজেই দেখুন না, আপনি প্রচার মাধ্যমে দেখুন বিষয়টি কি আর কেউ আলোচনা করছে? রাস্তায় কথা বলুন, সাধারণ মানুষ কি আলোচনা করছে বিষয়টা নিয়ে? যেমন তারা রাম মন্দির নিয়ে আলোচনা করছেন না আজকে, অন্তত কলকাতা শহরে বা পশ্চিমবঙ্গে করছেন না বলেই আমার মনে হয়। হয়তো রাম মন্দির অত বেশি লোক করছেন, কিন্তু এইটাকে পাড়ায়, চায়ের দোকানে, আমি ঘোরাঘুরি করি সব জায়গায় মোটামুটি, তো আমি তো কোথাও শুনলাম না যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। ফলে ইস্যু হিসেবে তুলে ধরার যদি কোনো তাদের পরিকল্পনা এটার মধ্যে থেকে থাকে, তাহলে আমার মনে হয় সেটা ব্যর্থ হয়েছে। তবে তাতে গন্ডগোলের কিছু নেই, কারণ কিছু ইস্যু সফল হয় স্বাভাবিকভাবেই এবং কিছু ইস্যু ব্যর্থ হয়। এক্ষেত্রে আমার মনে হয় এটা ব্যর্থ হয়েছে। মৃত্যুঞ্জয়, যদি এটাকে ইস্যুই করতে চাও, তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের ছক ছিল এরকম ইনপুট কোথা থেকে পাচ্ছ? না দেখুন, সে তো পুলিশ থেকে তার প্রেস কনফারেন্স করে আপনাদের বলেছে, একজন মানে দাগি আসামি, তার প্লাস রেকর্ড আছে। সে যদি, যার একজন Z+ সিকিউরিটি আছে, তার বাড়ির সামনে ঘোরাঘুরি করে, তার ফোনে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, স্বাভাবিকভাবেই সন্দেহভাবে হিসাবে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এবং তার সাথে যিনি যেমন বলছিলেন যে নিশ্চিতভাবে জেরা হবে, তদন্ত হবে, সামনে আসবে, আমরাও তো চাই। কিন্তু আমরা কথা হলো যে এই যে এতক্ষণ ধরে সৈকত বলল বা শঙ্কু বলল যে মানে এইখানকার রাজ্য পুলিশের ব্যর্থতা, তাহলে আমি বলবো সালমান খানের বাড়ির সামনে গুলি চললো এবং সালমান খানের বাড়ির গুলি যারা চালালো তাদের ধরে আনা হলো গুজরাট থেকে। তার মানে গুজরাট কি এত না, তার মানে কেউ ফেস টাইমে ফোন করে তো কাউকে, না আমার কথা হলো তাহলে তার মানে গুজরাটে চেষ্টা করতে চেয়েছিল, কি করতে চেয়েছিল, কিভাবে, এইটাও পুলিশ বলেছে যে অন্যভাবে ফাঁসাতে চেয়েছিল কিনা, এইটাও তো পুলিশের প্রেস কনফারেন্সে আছে যে অন্যভাবে কন্ট্যাক্ট করে অন্যভাবে ফাঁসাতে চেয়েছিল না। পুরোটাই তো তদন্তের সাপেক্ষ, এটা তো প্রেস কনফারেন্সে পুলিশ বলেছে বলেই তো আপনি জানলেন যে ফেস টাইমে কল করার চেষ্টা হয়েছে, নাহলে তো আপনি জানতে পারতেন না। বা আজকে শঙ্কু যে কথাটা বলছে জানো, কিন্তু আমার কথা হলো শঙ্কুকে বলতে হবে সালমান খানের বাড়ি থেকে গুলি চললো এবং সেই আততায়ীদের খুঁজে নেওয়া হলো গুজরাট থেকে। তার মানে মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী দুজনেই পদত্যাগ করা উচিত। আমি বলতে চাই, আচ্ছা আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। আমি যে বিশাল পরিমাণ অপরাধের কথা মৃত্যুঞ্জয়রা বলছেন, ওরা তো দেশের একটা সরকার চালাচ্ছেন, তো আমার বক্তব্য হচ্ছে তাহলে ওই দোষের জন্য উনি জেলে নেই কেন? আমি বুঝলাম না শঙ্কু, ও যখন বলছে তখন তুমি বলতে চাই আমি ওনাকে বারবার ইন্ডিকেট করতে চাইছি যে এতবার আপনিও বেসামাল হয়ে যাবেন, উনি যে ওনার মুখ্যমন্ত্রীর মতো বেসামাল হয়ে যাবেন এটা আমি ভাবতে পারিনি। উনি তো তৈরি হয়ে তুমি সামলে আছো তো, আমাদের আমার কথা হলো তুমি সামলে আছো তো, না সামলে আছো তো। আমি বিষয় বলি, তোমার দুটো প্রশ্ন করেছিলাম, মুখ্যমন্ত্রী এবং গুজরাটের মুখ্যমন্ত্রী তোমার কথা অনুযায়ী পদত্যাগ করেনি কেন? না আগে বলো, বলতে হবে না, এই জন্য আমি বলতে চাই থ্যাংক ইউ। আমার বক্তব্য হচ্ছে, আমার প্রশ্ন যে যদি ওনার বিরুদ্ধে এত বড় ক্রাইমের অভিযোগ থাকে, তাহলে ভারতে আইন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, উনি বাইরে ঘুরে বেড়াচ্ছেন কি করে? ফলে আমার বক্তব্য সেখানে নয়, আমার বক্তব্য এদের সাথে কোথাও না কোথাও রাজনৈতিক সম্পর্ক আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে, যে আদৌ সেই রাজনৈতিক সম্পর্ক কোথাও হয়তো ডিসব্যালেন্সড হয়েছে, তাই আগাম কমপ্লেইন করে ফেস সেভিং এর চেষ্টা হচ্ছে। প্রভাব কিসের গরমের প্রভাব? প্লিজ মৃত্যুঞ্জয় বলতে দিতে হবে। আশ্চর্য, এতক্ষণ আমি অনুরোধ করে সময় পেয়েছি ভাই, তোমার কথা শুনেছি, এত অনুরোধ করতে হবে না, বলো। এমনিও আমার বক্তব্য হচ্ছে স্পষ্ট দিদি, আমার বক্তব্য হচ্ছে এদের সাথে ওদের রাজনৈতিক সম্পর্ক আছে, এরা এই ধরনের অপরাধমূলক লোকজনকে হচ্ছে প্রমোট করেছেন। এখন অভিযোগ করে তো কোনো লাভ নেই, এখন করে ওনারা মুখ বাজানোর চেষ্টা করছেন। আইটি সেলের হেড এমপি অমিত মালব্য তাকে আইএসআইএস এর এজেন্টকে রিক্রুট করেছিল। এত ভালো তোমাদের নাটক লেখার লোক আছে দলে, ব্রাত্যবাবু কি করে একটু তো খবর, আমি জানতে চাই ব্রাত্যবাবুকে একটু পাজল। এই যে শিক্ষা দপ্তরের অর্ডার এসেছে, তাতে কি ব্রাত্যবাবু একটু ঘেটে গেছেন? ভালো লোককে দিয়ে লেখাও না, লোক একটু বিশ্বাস করবে। চ্যানেলে আসো, কেমন লোককে দিয়ে লেখাও? আমরা আলোচনা করছি অত্যন্ত সিরিয়াস একটা বিষয় নিয়ে, প্লিজ। আমার একটাই বক্তব্য, মৃত্যুঞ্জয় কোনো পার্সোনাল অ্যাটাক নয়, না একদম না, নট ডান। সৈকত,
দেখুন, প্রথমত বিষয় হচ্ছে, আমি আবারও আপনাকে শুরু করব, 2021 সালে ঠিক যেভাবে ভাঙা পায়ের নাটক করে, প্র্যাকটিক্যালি তো নাটক হয়েছিল, এবং সুপার স্পেশালিটি মডেল যে ফেলিওর, সেটা চোখে আঙুল দিয়ে দেখা গেছিল। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করছি, এটা প্রমাণ করে এই রাজ্যের আইন শৃঙ্খলা, পুলিশি ব্যবস্থা, গোয়েন্দা বিভাগ সম্পূর্ণ ফেল। কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, এই রাজ্যের পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা সুনিশ্চিত করতে পারবে কিনা জানি না, কিন্তু এই রাজ্যে যে 26,000 25,000 লক্ষ লক্ষ বেকারের চোখের জল, তারা কিন্তু প্রাণ দিয়ে এই ব্যানার্জি পরিবারকে বাঁচাবে, কারণ তদন্ত শেষ করে একে জেলে ঢোকাতে হবে। যতই একনাথ শিন্ডে মডেল এখানে বিজেপি তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করুক, যতই মোদী অমিত শাহরা ভাইপোকে বাঁচানোর চেষ্টা করুক, এদেরকে বাঁচিয়ে তিহার জেলে পাঠানোর দায়িত্ব বাংলার মানুষ নেবে, কারণ এই রাজ্যে এতগুলো মানুষের চোখের জলের বিনিময়ে এরা এই শান্তি নিকেতন বানিয়েছে। শঙ্কুর কাছে খুব নির্দিষ্টভাবে, যে শঙ্কু, কেন এই বোমা মন্তব্যই বা কিসের বোমা? দেখুন, আপনারা এই বোমা মন্তব্য করবার পর মানুষ গিয়ে ওনাকে জিজ্ঞেস করেছিলেন, উনি ক্ল্যারিফিকেশন দিয়েছেন, উনি স্পেসিফিক্যালি বলেছেন যে এটা রাজনৈতিক বিস্ফোরণের কথা উনি বলেছেন। কেন বলেছেন তার কারণ আপনি জানেন যে ইতিমধ্যেই একটা আদালতের রায় এসছে, যে রায়ে আজকে তৃণমূল কংগ্রেসের আপাদ মস্ত কোনো উত্তর দেওয়ার জায়গা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রীকে সবাই দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি ভাই এর সাথে যুক্ত নই, এইটা ওনাকে এক্সকিউজ দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? কারণ সুপার নিউমেরিক পোস্ট যেদিন আপনি জেনারেট করেছিলেন, সেদিন সেই মিটিংয়ে আপনি প্রেসিডেন্ট হিসেবে ছিলেন কি ছিলেন না? সেই মিটিং আপনি চালিয়েছেন কি চালাননি? আপনার গোটা মন্ত্রিসভা একটা বেআইনি ডিসিশন নিয়েছেন, যার জন্য আজকে হাজার হাজার ছেলে এফেক্টেড হয়েছে। না না, মৃত্যুঞ্জয়, তোমরা যেমন রাজি, তেমনি সৈকতদের সংশয় যে আসলে নিয়োগ দুর্নীতিতে কালকে এত বড় ধাক্কা রাজ্য খেয়েছে। শুধু তাই নয়, যেখানে 25,000-এর বেশি চাকরি বাতিল হয়েছে, শুধু তাই নয়, রাজ্যের মন্ত্রিসভার ক্যাবিনেটের যে সিদ্ধান্ত সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করার, সেটা তদন্তের আওতায় আসবে এবং প্রয়োজনে হেফাজতে নিয়ে যারা এর সঙ্গে যুক্ত, যারা অনুমোদন দিয়েছে, প্রয়োজনে হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে, এটা আদালত বলেছে। সৈকতদের বক্তব্য এটা থেকে ফোকাস শিফট করার জন্য এই রাজারাম রেগে। আমরা তো পরিষ্কার বলে দিয়েছি যে এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি, এটা নিয়ে তো কোনো সংশয় নেই। একজন আপনি যোগ্য আর অযোগ্য, না ফোকাস শিফট করানোর জন্য একদমই নয়। সুপ্রিম কোর্টের আমরা তো বলেছি সুপ্রিম কোর্টে যাব, কারণ আদালত তার রায়তে বলছে যে কারা কারা অযোগ্য এবং কারা কারা অযোগ্যভাবে চাকরি পেয়েছে, সেইটা যেহেতু আমরা খুঁজে পাইনি, তাই পুরো প্যানেলটাকে, এক মিনিট, তারা পুরো প্যানেলটাকে বাতিল করেছে। 5,000 আপনার পাড়ায় চুরি হয়েছে, আপনি পুলিশকে ডেকে পাঠালেন, চোরকে খুঁজে পেলেন না, সারা পাড়াকে গৃহবন্দী করে দেন। ব্যাপারটা হয়ে যাচ্ছে সেরকম যে পাড়াতে চুরি হয়েছে, পাড়ার চোরকে খুঁজে পেলাম না, সারা পাড়াকে গৃহবন্দী করে রাখলাম। আজকে এই আদালতে এই তদন্তর ভার ছিল সিবিআই এর। সিবিআই কি করলো? অযোগ্যদের কেন খুঁজে পেতে পারলো না? এক, আর দুই, যদি 5,000 লোককে, আরে সুপ্রিম কোর্টে তুমি রায়টা দেখোনি, তুমি পড়াশোনা করো, তুমি দেখোনি তাই বলছি। 338 নম্বর সেখানে কি বলেছে? আরে সেই সময় তোমার অধিকারী এই ক্যাবিনেটে ছিল, তুমিও তৃণমূল কংগ্রেসের করতে, তাই বড় বড় কথা বলো না। এই সময়ের ঘটনা তৃণমূল জাতীয় পরিষদের সভাপতি, তুমি তৃণমূল জাতীয় পরিষদের সভাপতি, যেই সময় ঘটনা হলো 2016 তুমি তৃণমূল পশ্চিমবঙ্গের মানুষের প্রচুর ইস্যু রয়েছে, ভারতবর্ষের মানুষের প্রচুর ইস্যু রয়েছে মৌপিয়া। যে ঘটনা ঘটেছে সেই অভিযোগ যদি সত্যি হয়ে থাকে, আমি আবার বলছি, আমার দলের তরফ থেকে বলছি, ভয়ঙ্করতম অভিযোগ, তার তদন্ত। কিন্তু এইটা এমন একটা ব্যাপার হিসাবে সামনে রাখা হচ্ছে যেটা এটা একটা বিশাল কোনো ঘটনা ঘটে গেছে, আর সমস্ত ব্যাপার সেগুলো নন ইস্যু। এই জায়গাটা কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছেন, খুব ভালোভাবে বুঝতে পারছেন। একটু আগে আপনাদের রাজনৈতিক বিশ্লেষক যে বললেন, একেবারে আমরা একমত যে ওই দিকে ওই মন্দির ইস্যু, সেই ইস্যু খেলো না লোকে। এইখানে এখন ভোটের বাজারে খুব অবস্থা খারাপ। তোমার মাঝে বলিনি, বারবার মন্দিরকে পুরো কিন্তু এভাবে চলবে, পুরো চলবে। আরে রাখো ভাই, রাম মন্দির আমাদের কাছে ইস্যু না, ঠিক আছে, রাম মন্দিরই হচ্ছে প্রধান এবং মূল। ঠিক আছে, শোনো না, আপনারা করেননি কেন? আরে শোনো, কেন করতে যাননি? রামনবমীর উত্তরীয় পরেও টিকিট পাইনি, আমরা জানি। শঙ্কুর ব্যাপারটা আমি জানি, তোমার আক্ষেপটা জানি, তোমার আক্ষেপটা জানি। রাম মন্দির নিয়ে প্লিজ, ঠিক আছে, আমি জানি, শব্দ ব্যবহার করবেন না। এই করো, এবার তো টিকিট হবে না, ছাড়ো। এবার যে কথাটা বলছিলাম যে নিয়োগ দুর্নীতির এত বড় একটা ঘটনা সামনে এসে গেছে,
এই ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা সর্বতভাবে চলছে। এবং একটা কথা ধামাচাপা দেওয়ার চেষ্টা এমন হবে যে একজন রাজারাম রেগের মতো ব্যক্তি তাকে গ্রেফতার করা হবে। না, রাজারাম রেগের মতন একজন ব্যক্তি এখানে রেইকি করছেন, পুলিশের নাকের ডগায় রেইকি করে গেছেন। আপনি আবার ভাবুন, নিশ্ছিদ্র নিরাপত্তা, সেকেন্ড ম্যান কংগ্রেস করো, আমাদের মুখ্যমন্ত্রী তিনি আক্রান্ত হয়েছিলেন, আজকে 2 মাস গড়িয়ে গেছে, কাকে গ্রেফতার করেছেন বলুন? আবার বলছি, বলুন কাকে গ্রেফতার করেছেন? এর উপযুক্ত তদন্ত হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা দিতে পারেন না? মমতা বন্দ্যোপাধ্যায় ইনভেস্টিগেশন হয়নি, নাহলে সিপিকে সরিয়ে দিন। নট অফ দি এরকম চলবে তো? মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, তাতেও আপনার আপত্তি? আরে ও তো তোমাদেরই লোক। একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। রামনবমীতে অশান্তির জেরে কি পিছিয়ে যাবে বহরমপুরের ভোট? হাইকোর্টের কড়া পর্যবেক্ষণে জোর জল্পনা, তুঙ্গে শাসক বিরোধী চাপানুতোড়। আগামী 13ই মে লোকসভা নির্বাচনের চতুর্থ দফা। বহরমপুর সহ রাজ্যের 8টি আসনে ভোট গ্রহণ। তার আগে কলকাতা হাইকোর্টের কড়া মন্তব্যে বহরমপুরের ভোট নিয়ে তৈরি হলো অনিশ্চয়তা। মঙ্গলবার রামনবমী সংক্রান্ত মামলায় বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার কথা বললেন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। হাইকোর্টের পর্যবেক্ষণ, যেখানে মানুষ 8 ঘন্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের কোনো প্রয়োজন নেই। এই অশান্তিতে প্ররোচনা কে দিল তা নিয়ে প্রশ্নও তুলেছেন প্রধান বিচারপতি। ভোটের মরশুমে রামনবমীকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কা ছিলই, সেই মতো বাড়তি সতর্ক ছিল পুলিশ প্রশাসন। তারপরেও পুরোপুরি এড়ানো যায়নি অশান্তি। রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে গত বুধবার উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর। শক্তিপুরের কাছে মিছিলে বোমাবাজি হয় বলে অভিযোগ। জখম হন বেশ কয়েকজন। তাদের তড়িঘড়ি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আহতদের দেখতে রাতে হাসপাতালে যান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সেখানেই বিজেপি কর্মী সমর্থকদের গো ব্যাক স্লোগানে মেজাজ হারান বহরমপুরের কংগ্রেস প্রার্থী। সজোরে ধাক্কা মারেন বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি শাখারব সরকারকে। হাসপাতালে নিরাপত্তারক্ষীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মুর্শিদাবাদের রামনবমীর মিছিলে অশান্তির ঘটনায় ইতিমধ্যেই তদন্তে নেমেছে সিআইডি। যদিও এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সেই মামলার শুনানিতেই এদিন কড়া মন্তব্য করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তাহলে কি সত্যি পিছিয়ে যাবে বহরমপুরের ভোট? হাইকোর্টের পর্যবেক্ষণ নিয়ে চর্চার মধ্যেই কমিশনের কোর্টে বল ঠেলছে গেরুয়া শিবির। আদালত নির্বাচন কমিশনকে যে ধরনের নির্দেশ দেবে বা আদালত দু ধরনের কথা বলে, অনেক সময় সাজেশন দেয়। নির্দেশ দিলে নির্বাচন কমিশন মানতে বাধ্য, আর যদি কোনো সাজেশন দেয় তো নির্বাচন কমিশন সেটা বিচার বিশ্লেষণ করবে। পাল্টা রামনবমীর অশান্তির দায় বিরোধী শিবিরের ঘাড়েই চাপাচ্ছে জোড়াফুল শিবির। শাসক দলের অবশ্য দাবি, ভোট নির্ধারিত সময় হলেও শান্তিতেই হবে। পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে একটি অংশ এই গন্ডগোলটা করেছিল, যারা আমাদের রাজনৈতিকভাবে প্রতিপক্ষ। তার পরিপ্রেক্ষিতে কিছু ঘটনা ঘটেছে, অবাঞ্ছিত ঘটনা। সরকার প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছেন। আমার মনে হয় ভোট নির্ধারিত সময়ে হলেও শান্তিতে ভোট হবে, অবাধে ভোট হবে। মাননীয় প্রধান বিচারপতি আস্থা রাখতে পারেন। ভোট পিছিয়ে দেওয়া কোনো সমাধান নয় বলে মনে করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি ও বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নির্বাচন পেছানোটা কোনো সমাধান হতে পারে না। নির্বাচনটা করতে হবে, কিন্তু সুস্থভাবে করতে হবে, এটা আমাদের দাবি। সেখানে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন করাবে, সেটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে। সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, এখানে একটা জায়গায় কেন নির্বাচন হবে না? কিসের ভয় আছে? সেই নির্বাচন করাতে হবে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। আগামী 26শে এপ্রিল রামনবমী সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। সেদিন রাজ্যকে হলফনামা আকারে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারে বলেও জানিয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অর্ণবাংশু নিয়োগী রিপোর্ট, জি 24 ঘন্টা। শেষ পর্যন্ত কি রায় দেয় আদালত সেটা তো ভবিষ্যৎ বলবে। সত্যি সত্যি বহরমপুরের ভোট পিছনোর জন্য বলা হবে কি না নির্বাচন কমিশনকে, সেটার উত্তরও ভবিষ্যতে পাওয়া যাবে। কিন্তু যে কনটেক্সটে বিচারপতির এই মন্তব্য,
প্রধান বিচারপতি যেটা বলছেন যে যেখানে ৮ ঘন্টা মানুষ উৎসব পালন করতে পারছেন না সুষ্ঠুভাবে, সেখানে কি করে ভোট হবে সুষ্ঠুভাবে? অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছেন। সবচেয়ে বড় এর যে এই মন্তব্যটা, তার যে গভীরতাটা এখানেই, আইন শৃঙ্খলা নিয়ে এতটাই কনসার্ন প্রধান বিচারপতি। দেখুন, একটা রাজনৈতিক দল তারা রামনবমী পালনের নামে বারবার দেখা যাচ্ছে, কখনো গত বছর হাওড়াতে আমরা দেখলাম যে মুঙ্গের বাহিনী নিয়ে ঢুকছে, সরাসরি অস্ত্র নিয়ে ঘুরছে। হাইকোর্টের রায় ছিল যে একসাথে মিছিলে কতজন যেতে পারবে। প্রশাসন কি করছে? না, প্রশাসন তো এইটাই তো, নির্বাচন কমিশনের আন্ডারে এখন প্রশাসন। মুখ্যমন্ত্রী বলছেন, দুদিন আগে মৌপিয়া দিয়ে আপনি খেয়াল করে দেখুন, আশঙ্কা প্রকাশ করছেন রামনবমীর আগে যে অশান্তি হতে পারে। যদি সেই ইনপুট থেকে থাকে, ইন্টেলিজেন্স ইনপুট, তাহলে সেই মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? পশ্চিমবাংলা ব্যবস্থা নেওয়া হয়েছিল, এইখানে নির্বাচন কমিশনের আন্ডারে এখন প্রশাসনের এই আইন শৃঙ্খলার ব্যাপার। সেখানে আপনাকে বুঝতে হবে যে দুদিন আগে কেন ডিআইজিকে সরিয়ে দেওয়া হলো মুর্শিদাবাদের, কেন নির্বাচন কমিশন ঠিক দুদিন আগে মুর্শিদাবাদের ডিআইজিকে সরানো হয়েছে কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে। আমার সেইখানেই বক্তব্য যে এইখানে একটা রাজনৈতিক দল তার ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র রামনবমী পালনের নামে সারা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, অস্ত্র নিয়ে মিছিল করছে, মানুষকে ভয় দেখানোর নামে। রাম কি ওদের একার? রামের নামে যে এই কাজগুলো করা হবে, আমরা তো রামকেও মানি, আমরা দুর্গাকেও মানি, রাম যাকে পুজো করেছিল। কিন্তু এরা একমাত্র রাজনৈতিক দল যারা শুধুমাত্র সারা পশ্চিমবাংলা জুড়ে এই জিনিসগুলো করতে চাইছে। বহরমপুরেও করেছে। কিন্তু আমার কথা হলো যে নির্বাচন কমিশন আরও যেইভাবে নির্বাচন কমিশন পুলিশকে ডিআইজিকে দুদিন আগে সরালো কেন? যার অভিযোগের ভিত্তি রামনবমী, যখন আমরা গত বছরে দেখেছি হাইকোর্টও বলছে যে রামনবমীর জন্য কিছু নির্দিষ্ট গাইডলাইন করে দিতে। ডিআইজিকে যদি মনে হতো রামনবমীর পরে সরাতো। রামনবমীর আমরা পরিষ্কার বুঝতে পারছি এর মধ্যে কোনো মাস্টার প্ল্যান ছিল, এবং সেটা মাস্টার প্ল্যান ছিল। শঙ্কু, দেখুন, মাস্টার প্ল্যানার এই রামনবমীর কয়েকদিন আগে থেকে বিভিন্ন সভাতে শুরু করেছিলেন বক্তৃতা। তিনি মাস্টার প্ল্যানার বারবার বলতে চাইছিলেন যে একবার রামনবমীতে যদি বড়সড় গন্ডগোল হয় তাহলে ক্লিয়ার হচ্ছে ভোটের ডিভিয়েশনটা হবে, এবং সেই জন্যই প্রভোকেশনটা ওখান থেকে শুরু হয়েছিল। আগে ওনাকে ডাকা উচিত ছিল, এনকোয়ারি করা উচিত ছিল, প্রয়োজনে ওনার কাছ থেকে জানা উচিত ছিল ওনার কাছে কি ইনপুট আছে, কোথায় কোথায় গন্ডগোল হতে পারে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এই মুকেশ কুমার বলে যে ডিআইজিকে সরানো হয়েছে, এনার হচ্ছে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখে নেবেন। 1 নম্বর তৃণমূলের লোক, এনাকে না সরিয়ে এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনই পসিবল না, ইলেকশন কমিশন মনে করেছে সরিয়েছে। কিন্তু খেলাটা খেলেছে কে? ওখানকার যারা দায়িত্বপ্রাপ্ত ওসি ছিল। এখন কেন ওসিদের সরাতে হয়েছে? তার কারণ ওনারা জানেন ওটা যদি নাও করতেন তাহলে আজকে হাইকোর্টে তাদেরকে কথা শুনতে হতো। আমি আপনার কাছে স্পষ্টভাবে জানতে চাই, ভাই, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমি বলছি যে প্রশ্ন আজকে হাইকোর্ট তুলেছেন যে আমি আমার দেশ, সেই দেশের কোনো অংশে সংবিধান অনুসারে আমি আমার ধর্ম পালন করতে পারবো না। উনি বড় বড় কথা বলছেন, অস্ত্র করা যাবে না, অমুক করা যাবে না। ভাই, আমার বাড়িতে জগন্নাথ আছে, জগন্নাথের পুজো হওয়ার আগে আমাকে শেষ করতে দিন। হাইকোর্ট বলেছে। আরে ভাই, বলতে দিন, হাইকোর্ট বলেছে, আমাকে আমার যুক্তিটা শেষ করতে দিন। ধৈর্য নিয়ে আরে ভাই, এক লাইন শুনে নিন, ধৈর্য নিয়ে। আমার বাড়িতে জগন্নাথ পুজো হয়, আমার বাড়িতে জগন্নাথ পুজোর সাথে সাথে সুদর্শন চক্রের পুজো হয়। আমি দুর্গা পুজো করবো কি ত্রিশূল ছাড়া? শেখাচ্ছেন আপনারা, ঠিক করে দেবেন আমি কি করে মিছিল করব, গুলি চালাবো, গুলি চালাবো, আপনারা ডিসাইড করবেন। তো এই প্রশ্ন আমি আমার মার্জনা করবেন। আপনারা পরিস্থিতি রাজ্যে তৈরি করেছেন। আমি হিন্দুর কথা বললে আমি সাম্প্রদায়িক, আর হিন্দুর বিরোধিতা করলে আপনি হচ্ছেন সেকুলার। জয় শ্রী রাম বলে জোরে জোরে ডিজে বাজাবো। হিন্দু বিরোধিতা করে আপনি সেকুলার, আর হিন্দুর কথা বললে আমি সাম্প্রদায়িক। এটা রামনবমী পালন, 100 বার রাম যা যা ভাবে দুষ্ট হবে তাই করব। রাম যাতে দুষ্ট হবে তাই করব। মৃত্যুঞ্জয়, 1 সেকেন্ড, আমি সৈকতের কাছে আসবো। সৈকত, প্রধান বিচারপতি তিনি এমন কথা বলছেন যে বহরমপুরের ভোট পিছিয়ে দেওয়ার জন্য ইলেকশন কমিশনকে বলবেন। দেখুন, রামনবমীকে কেন্দ্র করে পরপর 2-3 বছর ধরে যে ছবি আমরা গোটা রাজ্যে দেখছি, এ রাজ্যে তৃণমূল কংগ্রেস টিভির পর্দায় দাঁড়িয়ে বলছে যে রামনবমীকে কেন্দ্র করে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে। ঠিক একইভাবে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেসও। আপনি যদি দেখেন গোটা রাজ্য জুড়ে বিজেপি আড়ালে থেকে প্রকাশ্যে অস্ত্র হাতে রামনবমীর নামে মিছিল করে পোলারাইজেশনের রাজনীতিকে প্রমোট করেছে। ঠিক একইভাবে হাওড়ার লিলুয়াতে কয়েক হাজার মানুষ নিয়ে তৃণমূলের লোকসভার প্রার্থী প্রসূনবাবুর উপস্থিতিতে কৈলাস মিশ্রা তৃণমূলের নেতা যেভাবে রামনবমী মিছিল করেছে, কোথাও কোনো আলাদা নেই। আমি আপনাকে বলতে পারি এই রামনবমী, এই হিন্দু মুসলমান, এই এক সেকেন্ড একই রকম ভাবে এইটাকে হাতিয়ার করে বিজেপি নির্বাচনে মিছিল করে হাইকোর্টে হিন্দু মুসলমান দুর্গানগরে ত্রিশূল ছাড়া পুজো করবেন নাকি? ত্রিশূল ছাড়া পুজো করবেন?
মৃত্যুঞ্জয় থামতে বললে থামতে হবে। আমি বলছি এরা জানে যে হিন্দু মুসলমান রামনবমী এইসব রাজনীতি না করলে 2 লক্ষ 2 কোটি চাকরি, বছরে 15 লক্ষ টাকা যে অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার প্রতিশ্রুতি, হুগলি হাওড়া গোটা বাংলা জুড়ে পরিযায়ী শ্রমিকের যন্ত্রণা, গঙ্গার দুই পাড়ে কলকারখানা বন্ধ হয়ে যাওয়া, এইগুলোকে হারিয়ে দিতে হবে। ধর্মের নামে কর্মের রাজনীতিকে হারিয়ে দাও, তাই ধর্ম রাজনীতিকে সামনে শঙ্কু প্রত্যেকের কথায় কথা বলা যাবে। তো তৃণমূলের বলছে বিজেপি একই তো কালচার। সৈকত এক সেকেন্ড, আমি যখন বহরমপুর, আমি কংগ্রেসের প্রতিনিধির কাছে যাব। আমি যেটা বলতে চাইছি, বাংলার বিভিন্ন প্রান্তে রামনবমীকে কেন্দ্র করে, মহরমকে কেন্দ্র করে, বিজয়া দশমীকে কেন্দ্র করে নানান অশান্তি বেশ কয়েক বছর ধরে দেখা গেলেও মুর্শিদাবাদের মাটিতে কিন্তু এই জিনিস এই প্রথম দেখা গেল। এটা একটা বিশাল চক্রান্ত চলছে, যে চক্রান্ত তৃণমূল এবং বিজেপি হিন্দু মুসলিম এই লড়াইয়ের বাইনারিটাকে তৈরি করে, তৃণমূল বিজেপির বাইনারিটাকে তৈরি করে অধীর চৌধুরীকে হারাবার জন্য চেষ্টা চালাচ্ছে। কিন্তু বহরমপুরের মানুষ জানেন শীত গ্রীষ্ম বর্ষা অধীর চৌধুরী তাদের ভরসা। নির্বাচন ঠিক টাইমে হবে কি হবে না সেটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন, প্রধান বিচারপতি কি বলবেন সেটা তাদের ব্যাপার, আমি ওই ব্যাপারটাই যাচ্ছি না। আমি যে ব্যাপারটা বলতে চাইছি, এই বাংলারই একজন মুখ্যমন্ত্রী একটা সময় বলেছিলেন যে সরকার যদি না চায় তাহলে দাঙ্গা হয় না। এর আগেও ডিসিটার ঘটনার সময় মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছিলাম ঝাড়খণ্ড থেকে লোক আসছে, অমুক আসছে, তমুক আসছে, এরকম একটা আশঙ্কা। তা উনি যখন জানেনই এরকম একটা আশঙ্কা, তৃণমূল যখন জানে এরকম একটা আশঙ্কা, সে আশঙ্কাটাকে প্রতিরোধ করার জন্য তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া সেটা নেওয়ার তারা করেননি। আর একটা কথা বলছি, একটা মজার ব্যাপার করছে, ইউসুফ পাঠান বহিরাগত প্রার্থী বহরমপুরের, তাকে বিজেপি গো ব্যাক বলছে না। বহরমপুরের ভূমিপুত্র অধীর চৌধুরীকে বিজেপি বলছে গো ব্যাক। এইতে প্রমাণ হয়ে গেল বিজেপির সাথে পথে দাঁড়িয়ে মুখোমুখি চোখাচোখি লড়াইয়ের ক্ষমতা অধীর চৌধুরীর একমাত্র আছে, তৃণমূলের নেই। এটা বারংবার প্রমাণিত হয়ে গেল। তৃণমূল যে ছুটে অধীর চৌধুরীকে গো ব্যাক বলছে, বিজেপিও বলছে গো ব্যাক। শুভজিৎদার কাছে আমার প্রশ্ন, এক সেকেন্ড শুভজিৎদা, প্রথমত হচ্ছে এটা বিচারপতির প্রধান বিচারপতির অত্যন্ত কড়া পর্যবেক্ষণ। আমরা জানি না যে রায়ে এই পর্যবেক্ষণ তার কতটা রিফ্লেকশন থাকবে, সেটা উত্তর তো ভবিষ্যতে পাওয়া যাবে। প্রশ্ন হচ্ছে যে কনটেক্সটে প্রধান বিচারপতি এই কথাটা বলছেন, যে একটা জায়গায় যেখানে 8 ঘন্টা একটা উৎসব পালন করতে পারে না মানুষ সুষ্ঠুভাবে, সেখানে নির্বাচন কিভাবে হবে? দেখুন, এই যে পর্যবেক্ষণ, এটা যদি আজ থেকে 15-20 বছর আগে হতো তাহলে এটা নিয়ে আপনারা আলোচনা করতেন না, সবাই এটাকে একটা পর্যবেক্ষণ, বিচারপতির পর্যবেক্ষণ বলে মেনে নিতেন। আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি কালক্রমে, যখন প্রশাসন কিছু করলে প্রশ্ন করা হয় এ কোন দলের লোক। সাংবাদিকদের কথা তো সবসময় বলা হয় এই দলের সাংবাদিক না ওই দলের সাংবাদিক। আজকে রাম বা কালীও কোনো একটা দলের, মানে যারা ভগবান, সেই ঈশ্বররাও কোনো একটা দলের, সেরকম একইভাবে বিচারপতিরাও কোনো একটা দলের। ফলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে যে কেন উনি এটা বললেন। যদিও এখানে একটা ক্যাভিয়েট দিতে হয়, সেটা হচ্ছে যিনি বলেছেন তিনি হচ্ছেন বিচারপতি, প্রধান বিচারপতি শিবাঙ্গনা, যিনি আগে মাদ্রাজ হাইকোর্টে প্র্যাকটিস করতেন। আমি অতীতে ওনার খুব পরিচিত কাছের লোক এরকম অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি, এবং তারা এক বাক্যে বলেছেন এই যে সিনিয়র বিচারপতি ইনি অত্যন্ত নিরপেক্ষ, অত্যন্ত নিরপেক্ষ। এনার সম্পর্কে কোনো অভিযোগই বোধহয় কখনো নেই, এমনকি তৃণমূল কংগ্রেস এখনো তার বিরুদ্ধে কোনো অভিযোগ আনছে না। কিন্তু আমরা ইদানিং দেখছি যে বিচারপতিরা নানা ধরনের কার্যকলাপ ঘটাচ্ছেন, এবং যে কারণে প্রশ্ন উঠছে তাদের কাজকর্ম নিয়ে। এবং তার সঙ্গে সঙ্গে বলতে হয় বিচারপতি শিবাঙ্গনাম, তিনি হয়তো কালক্রমে, তার বয়স এখনো বেশ কম, কালক্রমে সুপ্রিম কোর্টেও যাবেন। ফলে এটা নিয়ে কোনো দ্বিমত নেই যে তিনি একজন নিরপেক্ষ বিচারপতি, অন্তত মাদ্রাজ থেকে আমি যা জানতে পেরেছি, আমি কলকাতার কথা বলছি না। এইটা মাথায় রেখে আমাকে যেটা একটু অবাক করেছে সেটা হচ্ছে যে রামনবমী এবং নির্বাচন এই দুটোকে তিনি একই ব্রেথে, ইন দ্য সেম ব্রেথ, হাউ কুড হি প্রোনাউন্স দ্যাট? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন, দ্যাট ইজ নট অ্যান অ্যালিগেশন, দ্যাটস আ কোয়েশ্চেন, যে তিনি একই নিঃশ্বাসে দুটো শব্দ কি করে ব্যবহার করলেন। কারণ আমরা সবাই জানি যে রামনবমী শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতে একটা পোলারাইজিং ইভেন্ট, যেটা মানুষকে মেরুকায়িত করেছে। কিন্তু নির্বাচনের দিন আপনি দেখবেন আমাদের পাড়ায় সব জায়গায় আমরা দেখি সবসময় তারা চিৎকার করছেন, মানে নির্বাচনের লাইনে দাঁড়িয়েও তারা চিৎকার করবেন। তৃণমূলের সমর্থক, বিজেপির সমর্থক, সিপিএম এর সমর্থক, কংগ্রেসের সমর্থক, আইএসএফ এর সমর্থক, তারা পাশাপাশি দাঁড়িয়ে তর্ক করবেন, তারপরে গিয়ে ভোট দেবেন, তারপরে বেরিয়ে চা খাবেন, আবার তর্ক করবেন। এবার যারা গন্ডগোল করবে তারা বহিরাগত, তারা বাইরে থেকে আসবেন,
গন্ডগোল করবেন, তারা 1%ও নন, তারা ভোটারও নন। তাদের নিয়ন্ত্রণ করার জন্য 900-র বেশি সেন্ট্রাল ফোর্সেস এসেছে, তারা নিয়ন্ত্রণে থাকবেন ইলেকশন কমিশনের। ফলে ইলেকশন কিন্তু ভারতে এখনো ইভেন্টটা পোলারাইজিং নয়। কে কাকে ভোট দিচ্ছে সেটা তার ব্যাপার, ইস্যুগুলি পোলারাইজিং, যেমন রাম পোলারাইজিং, হয়তো কিছুটা অন্য সম্প্রদায়ের পুজো পোলারাইজিং, কিন্তু ইলেকশন তো পোলারাইজিং নয়, সবাই তো পাশাপাশি দাঁড়িয়ে ভোট দেন। তাহলে সেই দিন যে এমন ভয়ঙ্কর গন্ডগোল হবে এটা, এবং ওখানে হবে, এটা কিভাবে ধরে নেওয়া গেল? কারণ আরো অনেক জায়গায় গন্ডগোল হয়েছে, কিন্তু তাহলে তো সব জায়গায় নির্বাচন বন্ধ করতে হয়, মানে পশ্চিমবঙ্গে না, পশ্চিমবঙ্গের বাইরেও। তাহলে এটা কেন উনি বললেন? এটা আমার প্রশ্ন, এটা আমার অ্যালিগেশন না, এটা আমার প্রশ্ন। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে তার আগে নিতে হবে, বিরতির পর ফিরছি, দেখতে থাকুন আপনার রায়। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি, খুব সংক্ষেপে সবার কাছে যাব। শঙ্কু, খুব সংক্ষেপে। দিদি, আমি শুধু একটা সম্মান রেখে, শুভজিৎটা অনেক সিনিয়র সাংবাদিক, শুধু একটাই কথা বলতে চাই, শুভজিৎটাকে মনে করাবো যে মাননীয় চিফ জাস্টিস কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলতে গিয়ে এটা বলেননি। তিনি বলেছেন যে কোনো ধর্মেরই মানুষই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনে যদি তার স্বাধীনভাবে ধর্ম পালন না করতে পারেন তাহলে সেটা তো এফেক্ট করেই। এই জায়গাটা উনি ইন্ডিকেট করেছেন। আসলে শুভজিৎটা, আপনি দক্ষিণের থেকে কলকাতায় বা এই রাজ্যে একটু মনোনিবেশ করুন, তাহলে দেখবেন বাংলার পরিস্থিতি। ওনাকে বলছেন আমার ওপিনিয়ন, আমি আমার ওপিনিয়ন বলছি দিদি, মার্জনা করবেন আমায়, ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যাঁ, পয়েন্ট হচ্ছে যে বাংলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আজকে ধরুন একটা বহরমপুরের উদাহরণ উঠে এসেছে, এগরাতে হয়নি, মেদিনীপুরে হয়নি, ভয়ঙ্কর অবস্থা, ল অ্যান্ড অর্ডার লাটে উঠেছে। যেখানে যেখানে হয়েছে সেখানে বিজেপি উপস্থিত ছিল, এইটা হলো পয়েন্ট। বিজেপি অস্ত্র নিয়ে মিছিল করবে, বিজেপি গুলি চালাবে, বিজেপি আগুন লাগাবে, বিজেপি বোম মারবে, বিজেপি অন্য ধর্মের উপাসনা স্থলে গিয়ে ডিজে বাজাবে, যেখানে বলবে ভারত কা বাচ্চা বাচ্চা জয় শ্রী রাম বলেগা। এরা রামায়ণ পড়ে না, এরা মহাভারত পড়ে না, এরা কিচ্ছু পড়ে না, এরা কিচ্ছু জানে না। দাঙ্গা সব জায়গাতে কখন দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় তৃণমূলের মন্ত্রী হয়ে যাবে আপনি কেউ বুঝতে পারবেন না। তাই এই দাঙ্গাবাজদের হাত থেকে বাংলাকে বাঁচাতে, কর্মের রাজনীতি, কাজের কর্মসংস্থানের রুটি রুজির লড়াইকে সামনে রাখতে এই তৃণমূল বিজেপিকে তাড়াতে হবে। এই তৃণমূল আর বিজেপির প্রতিনিধিদের মুখে একবারও শুনলেন চাকরি, বেকারত্ব, কর্মসংস্থান, নিয়োগ দুর্নীতি, ইলেকটোরাল বন্ডের দুর্নীতি? চাকরি বেকারত্বের কথা উঠলে তৃণমূল বিজেপি থামিয়ে দেবে, চাকরি আর বেকারত্বের কথা উঠলে থামিয়ে দেবে, রুটি রুজির কথা উঠলে থামিয়ে দেবে, কথা উঠলে থামিয়ে দেবে। এই যে মানুষ দেখছে, মানুষ দেখলো পেট ভাত রুটি রুজির কথা উঠলে তৃণমূল বিজেপি থামিয়ে দেবে। পেট ভাত রুটি রুজির কথা উঠলে থামিয়ে দিল। সত্যি বহরমপুরের নির্বাচন পেছবে কিনা এই জল্পনা তুঙ্গে থাকলেও সত্যি পেছবে কিনা, কি থাকে রায়ে, সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু যেটা শুরুতেই বললাম যে প্রধান বিচারপতির এই মন্তব্য আরও একবারই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকটা সেটাকে সামনে তুলে নিয়ে এলো। আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।